আব্দুল তুষার, আমি একটু আপনার কাছে আসতে চাইছি। আহ, আমি এর আগে আপনার সাথে কথা বলছিলাম যখন আপনি বললেন সরকার না চাইলে আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব না। আপনার কাছে কি মনে হয় যে আসলে কি হওয়া উচিত এখন? আমরা দেখেছি জাতীয় পার্টি ভারতীয় আধিপত্যবাদের একটা এজেন্ট হিসেবে কাজ করেছে। তারা কিভাবে প্রভাবিত হয়েছে বিভিন্ন সময় এটি দেখেছি। হচ্ছে যে সব এবং ধরনের সন্ত্রাস এবং সব ধরনের আহ, পারস্পরিক বিবাদ মিটিয়ে ফেলে যত দ্রুত সম্ভব নির্বাচনের পরিবেশ তৈরি করা, যে কেননা সরকার এবং নির্বাচন কমিশন আলোচনার ভিত্তিতে নির্বাচনের তারিখ দিয়েছেন। এই নির্বাচনটি করতে পারা অথবা না পারা সরকারেরই দক্ষতা এবং অদক্ষতার পরিচয় হবে। ফলে সরকার এবং নির্বাচন কমিশন যেহেতু নির্বাচনের স্পেসিফিক তারিখ রোড ম্যাপ সব ঘোষণা করেছেন, সরকারের উচিত হবে আহ অত্যন্ত কোঅর্ডিনেটেড ভাবে নির্বাচন যাতে সফল হয়, দলগুলি যাতে নির্বাচনে অংশ নেয় এবং মানুষ যেন ভোট দেয়, সেইভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন তৈরি করা। এবং শুধু গ্রহণযোগ্য না, একটি চমৎকার নির্বাচন উপহার দেয়া, কেননা প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে একটি ঐতিহাসিক নির্বাচন তিনি উপহার দিতে চান। ফলে সেই ঐতিহাসিক নির্বাচনটি উপহার দেওয়াই তো হওয়া উচিত সরকারের এই মুহূর্তের লক্ষ্য। হাতে বেশি সময় নাই। এটা অগস্ট মাস শেষ হয়ে যাচ্ছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তো খুবই পাঁচ কম মাস। সময়। রাইট। হ্যাঁ, কিন্তু 5 মাস, এখানে এবং আমরা পাঁচ যেটা মাসের দেখছি মধ্যে নির্বাচনের যে প্রচার প্রচারণা, তফসিল, তারই চলে যাবে 2 মাস। মূলত হাতে 3 মাস সময় আছে আসলে। রাইট। কিন্তু আমরা যেটা দেখছি যে অনেকগুলো দল তো অনেক শর্ত নিয়ে সামনে আছে, এমন শর্ত নিয়ে সামনে আছে যে শর্তগুলো আসলে মানানো আম, সরকারের পক্ষে আসলেই কঠিন। সেই শর্তগুলো সবাইকে ঐক্যমতে এনে এটা নির্বাচন দেওয়া অনেক কঠিন। সেই জায়গা থেকে সরকার আসলে কি করতে পারে? দলগুলোর সাথে তো নেগোসিয়েশন সরকারই ওপেন করেছেন, এবং এই নেগোসিয়েশনের যে ওয়াইড ফিল্ড, সেটা সরকারই তৈরি করে দিয়েছেন। আপনি যদি জাল বড় করে দেন, তাহলে জাল গুটিয়ে আনতে হবে যিনি জাল বড় করে দিয়েছেন তারই। আপনি যদি সমুদ্রে কখনো মাছ ধরতে দেখে থাকেন, দেখবেন যে ট্রলার গুলি গোল করে জাল ফেলে, এবং এই জালটা যখন গুটিয়ে আনে, ওই গুটিয়ে আনার দক্ষতাটাই হচ্ছে মাছ ধরার দক্ষতা। এবং ওই সময় কিন্তু জাল ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, জাল ঠিক মতো মাছ ধরতে পারে না, এই ব্যাপারগুলি হয়। তাই সরকার যখন আলোচনা টেবিল উন্মুক্ত করেছেন, সেই আলোচনার টেবিলে অসংখ্য এজেন্ডার জন্য সেটাকে উন্মুক্ত না করে নির্দিষ্ট এজেন্ডায় থেকে যদি দ্রুত এই কাজটি শেষ করার চেষ্টা করতেন, সেটা ভালো হতো। কিন্তু আমি এখনো মনে করি যে সরকারে অনেক কেপেবল মানুষ আছেন। তারা যদি চেষ্টা করেন, তাহলে এই ব্যাপারটিকে গুটিয়ে এনে যারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া করছেন, সেই দাবি দেওয়ার জায়গাগুলিতে এক ধরনের আপোষ মীমাংসায় নিয়ে এসে নির্বাচন করা সম্ভব। নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কিন্তু এখন এটি নাই যে নির্বাচনে কারচুপি করছে কেউ, সরকারি কোনো দল দাঁড়িয়ে সেই তার পক্ষে নির্বাচন করা হচ্ছে, এই সব আশঙ্কা তো নাই। যেহেতু কারচুপির আশঙ্কা নাই, তাহলে কোন আশঙ্কা আছে? সবাই অংশ নিবে অথবা নিবে না। এখন গণতান্ত্রিক নির্বাচনে যে কারো নির্বাচন বর্জন করা, অংশ না নেয়া, কিংবা কম প্রার্থী দেয়া, সব আসনে প্রার্থী দিতে না পারা, এই সুযোগ তো থেকেই যায়। বৃহৎ রাজনৈতিক দল যে কয়েকটি আছে, তারা যদি 300 আসনে প্রার্থী দিতে পারে দেবে। ছোট ছোট দলগুলি যদি আলাদা নির্বাচন করে জোট ছাড়া, তাহলে তারা আহ যেসব জায়গায় তাদের শক্তি বেশি, সেই সব জায়গাতে প্রার্থী দেবে, অথবা তারা জোটবদ্ধ হয়ে তাদের শক্তির জায়গাগুলিতে প্রার্থী দেবে। নির্বাচনে সবাইকেই অংশ নিতে হবে, এর চাইতে বড় কথা হচ্ছে নির্বাচনটি এমন হতে হবে যাতে সবাই অংশগ্রহণে আগ্রহ অনুভব করে। এখন ঘটনাটা কিরকম হয়, কারণ যে আপনার কি মনে কিছুদিন হয় যেখানে এখানে আপনার কি মনে হয় সবাই অংশগ্রহণে আগ্রহী হবে? জাতীয় পার্টি নির্বাচনে আগ্রহী, এটা বোধ করি আপনি আমার এগ্রি তো করবেন। মনে হয় হবে অন্তত জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম তো আগ্রহী হবেই। তাদের সারা বাংলাদেশে তাদের অর্গানাইজেশন আছে, তাদের কর্মী আছে, তাদের সামর্থ্য আছে, তাদের প্রার্থী আছে, বিভিন্ন এলাকায় কাজ করা মানুষ আছে। ফলে তাদের এই দুটি দলের জন্য তো আমি মনে করি না যে কোনো অসুবিধা আছে। আপনার কি জাতীয় মনে পার্টির হয় যে কথা যদি জাতীয় আপনি বলেন, পার্টি জাতীয় আওয়ামী লীগ? পার্টি একটা দুর্বল দলে পরিণত হয়েছিল। জাতীয় পার্টি হুম, কিন্তু আসলে শেষের দিকে কোনো দলই ছিল না। এটা হুম, অনুগৃহীত একটি দল ছিল, অনুগ্রহের মাধ্যমে তারা চলছিল। তো সেই অনুগ্রহ করার লোক না থাকলে জাতীয় পার্টি এমনও হতে পারে এতটাই দুর্বল যে তারা রংপুর, দিনাজপুর ওই এলাকাতেও সীমাবদ্ধ হয়ে যেতে পারে। এটা আসলে নির্ভর করবে জাতীয় পার্টি কি করে তার উপর। যেমন আমি আজকে একটা রিল দেখেছি, সেই রিলের মধ্যে একজন নেতা বলছেন রংপুরের মানুষকে জাগতে। তো আমার কাছে হুম। মনে হলো যে জাতীয় পার্টির নিজেই রংপুরের মানে আঞ্চলিক দল বানিয়ে ফেলছে। তো এটা যদি হয়, তাহলে জাতীয় পার্টি রংপুরে ইলেকশন করবে। কিন্তু আমি এই আসলে জাতীয় জাতীয় পার্টি পার্টি এই সম্পর্কে জাতীয় ভালো পার্টি বলতে আবার পারবো না, ছোট দল, কেননা কিন্তু আমি যখন উনি ছাত্র নেতা ছিলাম, আমি তো জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছি। জাতীয় পার্টি তো স্বৈরাচার ছিল।
এবং আমি সবসময় জাতীয় পার্টিকে স্বৈরাচার বলেছি। খালেদ মহিউদ্দিন একটা শো করতো ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, সেখানে আমি পরিষ্কার তাদেরকে স্বৈরাচার বলেছিলাম। আর এখন না, একদম সেই 12-13 সালে, 14 সালে, এখনই ঠিক আছে, তখন স্বৈরাচার মানে যখন বলেছেন, এখন ইন্ডিপেন্ডেন্ট একদম নতুন টিভি আর রাইট। কি, খালেদ মহিউদ্দিন তো জয়েন করেছে এখন সেই জন্য। এখন জাতীয় পার্টি নির্বাচনে আসা না আসার তফাৎটাকে আপনি কিভাবে দেখেন? ধরা যাক যে তারা নির্বাচনে থাকছে না, ফ্যাসিবাদের দোসর হিসেবে তাদেরকে নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবি সরকার মেনে নিচ্ছে, তাহলে কেমন হবে? নির্বাচন কি প্রশ্নবিদ্ধ হবে? কোনো কিছু নিষিদ্ধ করার দাবি মেনে নেওয়া না নেওয়া হচ্ছে সরকারের বিষয়, সরকার যৌক্তিক বিবেচনা করে। মূল বিষয় হচ্ছে হুম, ইনসাফ। সরকার যদি মনে করেন নিষিদ্ধ করাই হচ্ছে সুবিচার, এবং তারা মনে করেন যে সকলে এটাকে সুবিচার মনে করবে, তারা যদি নিষিদ্ধ করেন, সেই নিষিদ্ধকরণ তারা করবেন এবং সেটার দায় তারা নিবেন। কিন্তু জাতীয় পার্টি থাকলে বা না থাকলে নির্বাচনের বিরাট ক্ষয়ক্ষতি হবে, ব্যাপারটা এরকম নয় কিন্তু আসলে। কেননা জাতীয় পার্টি আমার ধারণা যে খুবই ক্ষুদ্র একটি দলে পরিণত হয়েছে। তাদের নেতা নাই, তাদের কর্মী নাই, তাদের কোনো আদর্শের জায়গা নাই। তারা আসলে ভবিষ্যতে সরকার ধরেন গঠন করলে কি করবে, এমন কোনো ধ্যান ধারণাও মানুষের মধ্যে নাই যে জাতীয় পার্টি আসলে কোনোদিন সরকার গঠন করলে কি করবে। তো যে দল আচ্ছা। সম্পর্কে মানুষের কোনো ধারণাই নাই এখন, এক অর্থে আচ্ছা, আমি ব্যক্তি ছোট নির্ভর করে একটু দল। শুনি, যেহেতু আমার হাতে একেবারেই সময় নেই, একদম এক লাইনে একটু শুনতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে আচরণটা আমরা দেখলাম, এটাকে আপনি কিভাবে দেখছেন, যৌথ বাহিনী বিশেষ করে? আমি তো পুরোটা জানি না। আইন শৃঙ্খলা বাহিনী যদি প্রভোকড হয়ে থাকে এবং সেই প্রভোকেশনের ফলে তারা যদি কোনো নির্দেশ পেয়ে থাকে, তাহলে তারা নির্দেশ তামিল করেছে। নির্দেশবিহীন ভাবে তো আইন শৃঙ্খলা বাহিনী কোথাও যেতে পারে না, আমি যতটুকু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ম কানুন জানি। এখন পুরো ঘটনাটা ওইখানে হুম, উপস্থিত থাকলে আমি বলতে পারতাম যে কে কাকে প্রভোক কি হয়েছে করেছিল, কেন একদমই করেছিল। কিন্তু যেভাবে মানে অনেক ব্রুটাল হয়েছে ব্যাপারটা, অনেক নিষ্ঠুর হয়েছে। প্রহারের মাত্রা হয়তো আর একটু আপনি কম মনে হতে করছেন পারতো যে আমার এটা কাছে নির্দেশ মনে ছাড়া হয়েছে। এটা করতে পারে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একেবারেই সময় নাই। রাশেদ খান, আমি আপনার কাছে জানতে চাই যে এখন আম আপনারা তো দাবি জানিয়েছেন। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কোনো একটা ঘটনা ঘটলেই দাবিটা আসে, চুপ্পুর পদত্যাগ, নতুন সংবিধান এখনই, নির্বাচন বানচাল। ঠিক কেন এরকম? মানে এই দাবিগুলোই বারবার আসে কেন যেকোনো ঘটনা ঘটলে? বা সেনাবাহিনী প্রধানের পদত্যাগ? দেখেন, সবকিছু আপনার আমার মন মতো হবে না। প্রত্যেকটা দলের নিজস্ব চিন্তা আছে, এজেন্ডা আছে, সেটির আলোকে তারা বক্তব্য দিবে, খুব স্বাভাবিক। তবে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা অংশ নিবে না তারা আসলে ভুল করবে। কারণ এই নির্বাচন এমন একজন ব্যক্তির নেতৃত্বে বা অধীনে হতে যাচ্ছে, যাকে প্রত্যেকটা দল সমর্থন দিয়েছে, এবং কোন কোন দল তাকে 5 বছর ক্ষমতায় দেখতে চেয়েছে। তার মানে তার হুম, প্রতি এতটাই আস্থা এবং ভরসার জায়গা। সুতরাং হুম, এখন যদি নির্বাচনে বিভিন্ন দাবিতে অটুট থেকে নির্বাচনে অংশ না নেয়, সেটি হুম, সেই দলের ভুল এজেন্ডা হবে। দাবি থাকতেই পারে, কিন্তু আপনার হুম, সব দাবি যে পূরণ হবে সেটি নয়। সেটাই। আপনি বারবার আচ্ছা, পিয়ারের কথা বলছিলেন, শেষ করি। দেখেন, আমরা 2021 সালে যখন দল গঠন করি, তখন আমরা বলেছিলাম যে উচ্চ কক্ষে পিয়ার। আমরা কখনোই কিন্তু বলি নাই নিম্ন কক্ষে পিয়ার, কারণ নিম্ন কক্ষের বিষয়গুলো কি সংকট হতে পারে সেটি সবাই জানে। এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিজেও নিম্ন কক্ষে পিয়ারের ব্যাপারে কোনো আলোচনা তোলেনি। তারা নিম্ন হুম, কক্ষে উচ্চ কক্ষে মতামত চেয়েছে, এবং সেখানে হুম। অনেকগুলো দল মতামত দিয়েছে। এখন যদি সরকার মনে করে যে না, আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই না, আবার অনেক দলও চাচ্ছে না, আচ্ছা, তো সরকারের ধন্যবাদ। আমরা সিদ্ধান্ত, আমরা নিজের আবারও সম্মত কথা বলবো। সিদ্ধান্ত আমরা নিতে এ হবে। বিষয়ে রাশেদ খান, আমরা আবারও একসময় আইপিএল নিয়ে কথা বলবো। আজকে একেবারেই সময় নেই। 30 সেকেন্ডস এ সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে শুনতে চাই। আপনি অনেক ষড়যন্ত্র, অনেক খেলা চলছে নেপথ্যে, আপনি এটা বললেন। সরকার কি আসলে, সরকার তো দৃঢ়, আমার মনে হচ্ছে যে আম আছে, তাদের অবস্থান বেশ দৃঢ় যে নির্বাচনটা দিয়ে দিবে তারা ফেব্রুয়ারিতে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে সরকার মোকাবেলা করতে পারবে ষড়যন্ত্রগুলোকে? 30 সেকেন্ডস সরকারের স্যার, সাইদ খুব আব্দুল্লাহ, আমাকে কয়েকটা ইস্যুতে জেনুইন ইন্টেনশনটা বোঝা যাচ্ছে, কিন্তু সংকটের জায়গাটা হলো সরকারের ক্যাপাবিলিটি নিয়ে সিরিয়াস রূপে প্রশ্নের জায়গাটা আছে। গতকালের এই ঘটনা সরকার যদি ঠিক মতো অ্যাক্ট করতে পারতো, নুরুল হক নূরকে এইভাবে কেউ পেটাইতে পারতো না, এবং পেটানোর পরে 24 ঘন্টার পরেও সরকারের সিরিয়াস অ্যাকশন আমরা দেখতে পারতাম, যেটাও দেখতে পারছি না। অর্থাৎ সরকার মুখ দিয়ে যাই বলুক না কেন, সরকারের ইনার সার্কেল থেকেই সরকারকে সিরিয়াস রূপে দুর্বল করে রাখা হয়েছে, এবং সরকারের এই ইনক্যাপাবিলিটি গুলা নিয়ে প্রশ্ন করা উচিত। এবং দিন শেষে যে কোনো প্রশ্ন, এটা যে ইউনূস সাহেবকেও প্রশ্ন করাটা উচিত, সেই ব্যাপারটা মাথায় রাখা উচিত, যাতে অতীতের মতো এমন না হয় সব দোষ অন্যদের, শেখ হাসিনার কোনো দোষ নাই। বর্তমান টাইমেও যাতে এটা না হয় যে সব দোষ অন্যদের, ইউনূস সাহেবের কোনো দোষ নাই, ইউনূস সাহেবকে প্রশ্ন করা হবে না। এই কালচারে যাতে আমরা ব্যাক না করি, এইটার এইটার একটা টেন্ডেন্সি আমি অনেক সময় দেখি।